প্রফেসর ইউনূস ইন্ডিয়ার জন্য একটা বিশাল থ্রেট। তারে কেনা যাবে না, তারে ভয় দেখানো যাবে না, তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক ক্যাম্পেইন সফল হবে না। সে দাঁড়াইলে বাংলাদেশকে কেউ আঘাত করতে পারবে না। এরই প্রফেসর ইউনূসের শক্তি, আর সেই জন্য এই প্রফেসর ইউনূসকে সরাইতে হবে, যত তাড়াতাড়ি হোক সরাইতে হবে। ডক্টর ইউনূসের মতো ব্যক্তি যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা না হতেন, বিএনপির একজন লোকের নাম বলেন যিনি হলে এতদিন পর্যন্ত ভারত আপনাকে বরদাস্ত করতো, থাপ্পড় মেরে নামাই দিত। জামাতের কেউ থাকতে পারতেন না, চরমনার কেউ থাকতে পারতেন না, হেফাজতের কেউ থাকতে পারতেন না। ডক্টর ইউনূস বলেই বাংলাদেশ এখনো অক্ষত আছে। মাথা উঁচু করে স্বাধীনতা সার্বভৌমত্বের একটা বরত্ব এখনো ঘোষণা দেওয়ার সুযোগ আছে। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকের চাঞ্চল্যকর দাবি, ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একদল অপারেটিভ। জামাতের একজন শহীদ দেলোয়ার হোসেন সাঈদী বলে গিয়েছিলেন, এই দেশের জনগণ তোমাকে টান দিয়ে মামু বাড়িতে নিয়ে ফেলবে, তুমি আজকে মামু বাড়িতে আছো। আওয়ামী লীগের ভাই, আপনারা এই দেশের মানুষ, আপনাদের এই যে আমরা হাসাহাসি করছি, দাদা আজকে বলছিল যে আমি খুব খুশি, আসলেই খুশি, খুব খুশি। আপনাদের যে কোনো ধরনের এই ধরনের ক্রাইসিসে আমি সবসময় খুশি, কারণ আপনারা এই দেশে আজ পর্যন্ত যত বড় বড় ধরনের যত মানে আর্টিফিশিয়াল যেই হত্যাকাণ্ডগুলো করা হয়েছে, সেটা সেই গান পাউডার থেকে শুরু করে ওই পিলখানা, তারপরে আন্দোলন, হেফাজত, সব জায়গায় নির্মম রসিকতা করেছেন। বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক ট্রান্সফরমেশন খুব বড় ঝুঁকির মধ্যে পড়ে যাবে যদি কোনোভাবে এটা প্রমাণিত হয় নতুন যে রাজনৈতিক দল হলো জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এনসিপি, সেই পার্টিকে সরকার কোনো না কোনোভাবে সমর্থন করছে এবং সেটা অঘোষিতভাবে। দেশের আইন শৃঙ্খলা ভালো করতে হবে, আর আইন শৃঙ্খলা ভালো করার জন্য বিএনপিকে সবচেয়ে আগে আসতে হবে। কেন এই কথাটা বললাম? বিএনপি অনেকে মাইন্ড করবে, মাইন্ড করার কিছু নাই। কথাটা আমার না ভাই, কথাটা স্বরাষ্ট্র উপদেষ্টা উনি নিজে বলছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কেমন এটা কিন্তু আমাদের সাধারণ জনগণের জানা বাকি নাই। শুধুমাত্র পাগল ছাড়া সবাই জানে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা কেমন। প্রিয় দর্শক শ্রোতা, খুন সকালবেলা পত্রিকা খুললেই, মোবাইল খুললেই, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া যেখানেই ঢোকেন না কেন, আপনার চোখের সামনে ঠাস ঠাস করে ভিডিও চলে আসবে, পত্রিকা চলে আসবে, অমুক রাতে, আজকে রাতে এতগুলো খুন হয়েছে, এত জায়গায় ডাকাতি হয়েছে, একের পর এক বেড়েই চলতেছে। এখন সবাই বলতেছে আগেই ভালো ছিলাম, এখন তো নতুন করে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানোর পরে দেখতেছি খুন খারাপি বেড়েই গেছে। আচ্ছা, আগেই ভালো ছিলেন, আগে খুন খারাপি ছিল না, এখন এত খুন খারাপি হইতেছে কেন? এর পেছনে আসলে কারণটা কি? এটা কি কোনোদিন ভাবছেন? হাসিনা থাকাকালীন খুন ছিল না, তাই কি? খুন তো ছিল, কিন্তু এত ছিল না, এত ডাকাতি ছিল না। কিন্তু হঠাৎ করে হাসিনা যাওয়ার পরে, ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে নতুন করে এতদিনও কিন্তু খুন খারাপি ডাকাতি ছিল না। কিন্তু যখন ডক্টর ইউনূস সাহেব সংস্কার করার জন্য ধীরে ধীরে সময় বৃদ্ধি করতেছে, বা ডক্টর ইউনূস সাহেব ক্ষমতার চেয়ারে থাকার সময়টা ধীরে ধীরে বৃদ্ধি হইতেছে, ঠিক ততটাই যেন বাংলাদেশের বুকের ভিতরে এই ডাকাতি, ধর্ষণ, খুন, রাহাজানি বেড়েই চলতেছে। এটা কি আপনারা যারা সাধারণ মানুষ আছেন, যাদের মাথায় বিন্দু পরিমাণ জ্ঞান আছে, বুদ্ধি আছে, তারা বুঝতে পারবেন যে আসলে এই কাণ্ডগুলো ঘটতেছে কেন? আরে ভাই, ঘটতেছে না, ঘটানো হইতেছে। বোঝেন নাই ঘটনা? এতদিন হইল না তো এখন হইতেছে কেন? এগুলো ঘটানো হইতেছে। ডক্টর ইউনূস সরকারকে যে কোনো পর্যায়ে, এই যে একটা চেয়ার আছে না, ক্ষমতার চেয়ার, ওখান থেকে নামায়া চেয়ারে তো একজনে বসতে হবে। মনে করেন যে একজনে ঘাড় ধাক্কা দিয়ে একটা ঘর মধ্যে থেকে বাইর করে দিছে, ও কি ওই ঘর থেকে বাইর হয়ে যাওয়া চিন্তা করবে, ঘরটা ভালো থাক? ও যে কোনো পর্যায়ে ঘরটা কানা করার চিন্তা করবে। তা হাসিনা তো চাইতেছে যে কোনো পর্যায়ে বাংলাদেশটা কানা করবে, কিন্তু এরই মধ্যে আবার শোনা যাইতেছে বাংলাদেশের ভিতরে রয়ের একটা গ্রুপ নতুন রূপে, ভিন্ন রূপে প্রবেশ করে ফেলাইছে। প্রিয় দর্শক, দেশের অবস্থা ভয়াবহ এমনি হইতেছে না, পিছনে কিন্তু কলকাঠি নাড়তেছে কারা, সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওর শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখছেন না, তো বুঝতেই পারছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই টেনে কিন্তু ভিডিওটি দেখা যাবে না, একটু একটু করে সবগুলো ভিডিও দেখতে হবে এবং সবগুলো ভিডিওর কথাগুলো শুনতে হবে। তো চলুন তাহলে আর কথা না বলে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক ট্রান্সফরমেশন খুব বড় ঝুঁকির মধ্যে পড়ে যাবে যদি কোনোভাবে এটা প্রমাণিত হয় নতুন যে রাজনৈতিক দল হলো জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এনসিপি, সেই পার্টিকে সরকার কোনো না কোনোভাবে সমর্থন করছে এবং সেটা অঘোষিতভাবে। এর মধ্যে এই দলটাকে নানা রকম কারণে সো-কল্ড কিংস পার্টি হিসাবে ট্যাগ করার এক ধরনের টেন্ডেন্সি আছে এবং সেটার ভ্যালিড গ্রাউন্ডস আছে, সেটা নিয়ে আমিও বহুবার কথা বলেছি, পারসেপশন আছে। কিন্তু ক্রুড কোনো কিছু যদি দেখা যায়, এমন কিছু যে রাষ্ট্রীয় কোনো সম্পত্তি, রাষ্ট্রীয় কোনো ক্ষমতা ব্যবহার করা হচ্ছে এই দলটাকে সাহায্য করার জন্য, সেটা একটা বিভৎস পরিস্থিতি তৈরি করবে। আমাদের সতর্ক থাকা দরকার। এই দলটা যখন তৈরি হচ্ছে, গতকাল ঘোষণা হচ্ছে, সে ঠিক সেই সময়ই একটা প্রজ্ঞাপন ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে, আমরা সবাই দেখেছি, অনেকেই দেখেছি, আমি আসবো সেই জায়গায়।
সেটা যদি সত্য হয়ে থাকে এটা একটা ভয়ঙ্কর অ্যালার্মিং সাইন। আই রিপিট, এটা একটা ভয়ঙ্কর অ্যালার্মিং সাইন। আমরা সম্ভবত অতটা গুরুত্ব দিয়ে দেখছি না এটাকে, কিন্তু আমাদের এটাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। সেই প্রজ্ঞাপনটা দেখার আগে আমি আরেকটা নিউজের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করি। হেডলাইন হচ্ছে যুগান্তরে এরকম, সমন্বয়কদের নিরাপত্তা দিতে ডিসিদের চিঠি 9 সেপ্টেম্বর। এখানে তখন ওই সময়টাতে কেন্দ্রীয় সমন্বয়করা বিভিন্ন বিভাগে যাচ্ছিলেন, তখন পুলিশ থেকে ডিসিকে চিঠি দেওয়া হয়েছিল যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে প্রোটোকল দেওয়া হয়। মানে ওই সমন্বয়কটা কে যে রাষ্ট্রীয় প্রোটোকল দিতে হবে, প্রশ্ন তখন উঠেছিল। এবং আমি এটা আমার ভালো লেগেছে যে সমন্বয়কদের দিক থেকেও তারা এটা চাননি বলে তারা মিডিয়াতে জানিয়েছেন যে এটা পুলিশ নিচ থেকে দিয়েছে। কিন্তু এই যে আমার ব্যাখ্যা হচ্ছে তারা চায়নি, আমার কাছে এটা খুব সঠিক বলে মনে হয় না, কিন্তু তারা অন্তত পরিস্থিতির কারণে সেটাকে ডিনাউন্স করেছেন। এবার আমাদের সামনে যে জিনিসটা আসলো সেটা হচ্ছে পিরোজপুরের জেলা প্রশাসক 5টা বাস চালক সহ রিকুইজ করার জন্য আদেশ দিচ্ছেন, যেই 5টা বাসে করে জাতীয় নাগরিক কমিটির সদস্যরা লোকজন ঢাকায় যাবেন এবং সেখানে কার সাথে যোগাযোগ করতে হবে। মোহাম্মদ মুসাব্বির মাহমুদ সানি প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটিকে তার দখল বুঝিয়ে দিতে হবে। আমরা জানি পুলিশের এই সক্ষমতা আছে রাষ্ট্রীয় বা প্রশাসনিক অতি জরুরি কোনো কাজে ব্যক্তিগত সম্পত্তির একটা সময়ের জন্য দায়িত্ব নিয়ে নেওয়া, দখল নিয়ে নেওয়া, রিকুইজ করা বলি আমরা, রিকুইজ করা, সেটা তারা করতে পারেন এবং সেই আইনের বলে তারা এই কাজটা করতে নির্দেশ দিচ্ছেন। এটা কোনোভাবেই রাষ্ট্রীয় প্রয়োজনীয় বা জরুরি কোনো কাজ না। তার চাইতে জরুরি কথা, কেন নাগরিক কমিটির সদস্যদের তাদের প্রোগ্রামে আসার জন্য এটা দেওয়া হবে? আমি এই প্রশ্নগুলো করছি এটা ধরে নিয়ে, এটা জেনুইন কাগজ, এটা নাও হতে পারে, কিন্তু আমি সেই প্রসঙ্গে পরে আসছি। যদি সঠিক হয়ে থাকে এটা একটা জেনুইন চিঠি হয়ে থাকে, কেন কিসের ভিত্তিতে এই রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করা হবে তাদের লোকজন ঢাকায় যাওয়ার জন্য? আমাদের মনে আছে 31 ডিসেম্বর একটা প্রক্লেমেশনের বিরাট হাঁকডাক হয়েছিল, ঘোষণা হয়েছিল, সেদিন একটা ঘোষণাপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছিল বেশ টিজার দিয়ে আগের দিন থেকে। সেই প্রোগ্রামের আগেও ঠিক এই একই ধরনের অভিযোগ এসেছিল। সেই ক্ষেত্রে কোনো ক্রুড চিঠি আমরা হয়তো দেখিনি, কিন্তু এবার দেখলাম, যদি সত্য হয়ে থাকে। তার মানে এটা খুব আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে যে সরকার শুধুমাত্র নৈতিকভাবে না, লজিস্টিক্স দিয়ে এই দলটাকে সমর্থন করছে, এই দলটাকে গড়ে উঠতে দিতে চেয়েছে। বাজারে কিন্তু প্রচুর ফিসফাস আছে, গোয়েন্দা সংস্থা কাজ করছে এই দল তৈরি করার পেছনে, এরকম ফিসফাস আছে এবং এই ফিসফাসগুলো খুব অমূলক তাও না। সুতরাং এই যাবতীয় প্রসেসের সাথে, যেখানে তাদের উপদেষ্টারা এখন রয়ে গেছেন, প্রধান উপদেষ্টার মন্তব্য মিসলিডিং অ্যাটলিস্ট, তিনি যেভাবে বলেছেন সেটাকে কেউ এভাবে ব্যাখ্যা করতেই পারে যে তিনি ছাত্রদের দলের প্রতি শুধু অভিনন্দন জানানো না, তিনি তাদের দলকে সাহায্য করতে প্রস্তুত আছেন বা উনি বায়াসড তাদের প্রতি, এই ধরনের ইন্টারপ্রিটেশন করা যায়। সেই জায়গায় যখন এই ধরনের চিঠি আমাদের সামনে আসে, এটা খুব ভয়ঙ্কর বার্তা দেয়। এই চিঠিটা কি মিথ্যা? তাহলে আমরা পিরোজপুরের জেলা প্রশাসকের ক্লারিফিকেশন চাই। তিনি মিডিয়ার সামনে এসে বলুক তার একটা ফেক চিঠি দেয়া হয়েছে, এটা ফেক, এবং নাগরিক কমিটি যিনি আছেন তাকেও এই কথাগুলো প্রকাশ্যে এসে বলতে হবে। এতগুলো ঘন্টা পেরিয়ে গেল, কেউ তো কিছু বললেন না। আর যদি দিয়ে থেকেছেন, এটাই মনে হয়, কারণ এতক্ষণে কোনো রকম কোনো রিজয়েন্ডার নেই, তারা এইসব জানাননি, তাহলে কিসের ভিত্তিতে দিয়েছেন? এটা শুধু জেলা প্রশাসক না, এটা সরকারকেও জবাব দিতে হবে যে কিসের ভিত্তিতে নতুন পার্টিতে জাতীয় নাগরিক কমিটির লোকজন যাওয়ার জন্য রাষ্ট্র তার ক্ষমতা ব্যবহার করে বাস দেবে। বহুবার বলেছে বাংলাদেশ শেখ হাসিনা এই যে প্রায় তারা নতুন বন্দোবস্তের কথা বলেন, আমরা চাই, আমরা নিজেরাও চাই। তাদের সাথে পার্থক্য আমার একটা জায়গা আছে, তারা মনে করেন র্যাডিক্যালি সব এটা সেটা সংবিধান একটা লিখে ফেলবো, কিছু আইন পরিবর্তন করে ফেলবো, একটা সেকেন্ড রিপাবলিক করে ফেলবো, সব কিছু সুন্দর হয়ে যাবে। সরি, আই ডোন্ট বাই দিস আর্গুমেন্ট। কিন্তু আমাদের একটা নতুন বন্দোবস্ত লাগবে এবং সেটা খুবই গ্র্যাজুয়াল অ্যান্ড স্লো প্রসেস বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি ওভাবেই করতে হবে, এর বাইরে কিছু করতে গেলে আমাদের এক্সিস্টিং সিস্টেমটাকে আরও খারাপ করে ফেলবো। যাই হোক, নতুন বন্দোবস্ত মধ্যে এগুলো ছিল, এগুলো থাকবে। রাষ্ট্রীয় ক্ষমতা কোনো দিন কোনো দল বা ব্যক্তির জন্য ব্যবহৃত হতে পারে না, কিন্তু এটা হলো নাগরিক কমিটিকেও এটার ব্যাখ্যা দিতে হবে। আর নাগরিক কমিটি এখন তো তারা দলই হয়ে গেছেন, নাগরিক কমিটির লোকজন চাচ্ছেন তারা দিক, বা এই দলের প্রোগ্রামে আসার জন্য বলা হচ্ছে, সুতরাং জাতীয় নাগরিক পার্টি তাদেরকেও এটার ব্যাখ্যা দিতে হবে, প্রশাসনকে ব্যাখ্যা দিতে হবে, সরকারকে ব্যাখ্যা দিতে হবে। বলেছিলাম যে এই সরকার যখনই তার নিরপেক্ষতা হারিয়ে একটা কিংস পার্টি তৈরি করতে যাচ্ছে, তখন যে ঝুঁকিটা তৈরি হয়, এ ধরনের কিংস পার্টি যখন তৈরি, এবং সরকার সত্যিই যদি এই কিংস পার্টি তৈরির পেছনে কাজ করে, তখন নির্বাচনটা সহি হবে, এই বোধটাও নষ্ট হতে থাকে। এটাই অ্যালার্মিং। ডক্টর ইউনূসের সরকার একটা দল তৈরি করতে যাচ্ছে, তার পেছনে আছে, এবং সেই দলটাকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন ম্যানিপুলেট করা হতে পারে। এইটা সত্য কিনা ভিন্ন আলোচনা, কিন্তু এইরকম একটা ধারণাও যদি কারোর মধ্যে ঢুকতে শুরু করে, আমাদের সর্বনাশ হয়ে যাবে। সুতরাং এটাকে আমরা ছোট করে দেখতে চাই না। দেশের আইন শৃঙ্খলা ভালো করতে হবে, আর আইন শৃঙ্খলা ভালো করার জন্য বিএনপিকে সবচেয়ে আগে আসতে হবে। কেন এই কথাটা বললাম? বিএনপি অনেকে মাইন্ড করার কিছু নাই, কথাটা আমার না ভাই, কথাটা স্বরাষ্ট্র উপদেষ্টা উনি নিজে বলছেন। এটা আমি তাকে শোনেন, এই ক্ষেত্রে আমি তাকে শোনেন, আমি এই ক্ষেত্রে বলছি যে দলীয় বিবেচনায় যদি তারা আমার কথা শেষ করতে দেন, দলীয় বিবেচনায় যেন তারা কাজ না করে, এই জন্য অলরেডি আমি তাদের ইনস্ট্রাকশন দিচ্ছি। এখানে এখনকার যে পরিবেশ, এই পরিবেশে কিন্তু তাকে কাজ করতে সবচেয়ে সুবিধা। কিন্তু তাদের ক্ষেত্রে কিছু কিছু লোক আছে, তারা এখনই ভবিষ্যতে কি আসবে তাদের তেল দেওয়া শুরু করছে। এই তেল দেওয়া যেন বন্ধ করে, এই জন্য তাদের আমি তারা এখনই
ভবিষ্যতে কি আসবে তাদের তেল দেওয়া শুরু করছে। এই তেল দেওয়া যেন বন্ধ করে, এই জন্য তাদের আমি বলছি। কিন্তু আমরা কি সহায়তা করতেছি বা কোন রকম সহযোগিতা করতেছি পুলিশকে? জনগণ করতেছে, কিন্তু জনগণ সাপোর্ট দিচ্ছে, কিন্তু রাজনৈতিক দল থেকে সাপোর্ট পাচ্ছে না, পাচ্ছে হুমকি ধামকি। এদেরকে পুলিশে অ্যারেস্ট করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে। এর বাইরে যদি একটা মানুষকে গ্রেফতার করা হয়, আমরা থানা ঘেরাও করব সবাই মিলে। আসসালামু আলাইকুম। পুলিশের মনোবল, হ্যাঁ পুলিশের মনোবল নিয়ে একটু কথা বলবো আজকে। এখানে একটা পার্ক আছে, গুলশান লেক পার্ক, এর পাশে আছে গুলশান লেক মসজিদ, 12 তলা, খুব সুন্দর একটা মসজিদ। এর ঠিক কোনাতেই একটা চেক পোস্ট আছে। ওই চেক পোস্টে একটা চেক বক্সও আছে, মানে পুলিশ বক্স। ওইখানে পুলিশ থাকে, অলওয়েজ 6-7 জন 8 জন পুলিশ থাকে, কিন্তু গত 7 মাস যাবত নাই। ওই যে 5ই আগস্টে ওনারা গেছেন আর ফিরে আসেন নাই। ওই পুলিশ বক্সটা আশেপাশের যে কাচের জানলা টানলা ছিল এগুলো ভেঙে টেঙে নিয়ে গেছে, মানে পরিত্যক্ত জায়গা। এখন 7 মাস যাবত পুলিশ নাই। ওই চেকপোস্টটাকে এত গুরুত্ব দিচ্ছি এই জন্য যে ওই চেকপোস্টের পরেই যত বাড়িঘর দেখবেন সব বিদেশি এম্বাসির বাড়ি, এবং বেগম খালেদা জিয়ারও বাড়ি ওইখানেই, ওই পার্কটার কোনার মধ্যেই। ওই চেকপোস্টটাই পুলিশ নাই গত 7 মাস। তার মানে পুলিশ এখনো পুরোপুরি কাজে ফেরত আসে নাই। পুলিশের মনোবল ভেঙে গেছে, আমরা সবাই জানি ব্যাপারটা, কিন্তু আমরা কি সহায়তা করতেছি বা কোন রকম সহযোগিতা করতেছি পুলিশকে? জনগণ করতেছে, কিন্তু জনগণ সাপোর্ট দিচ্ছে, কিন্তু রাজনৈতিক দল থেকে সাপোর্ট পাচ্ছে না, পাচ্ছে হুমকি ধামকি। আজকেও দেখলাম, জানেন, স্বরাষ্ট্র উপদেষ্টা উনি টেলিফোনে চিটাগাং চকরিয়ার এক ওসির চাকরি খেয়ে ফেললো। হ্যাঁ, উনি কোন একটা বড় অন্যায় করছে, খুব সম্ভব ড্রাগস এরকম কিছু একটা ব্যাপার হইতে পারে, যাই পুরো ব্যাপারটা আমি জানি না, কিন্তু উনি অন্যায় করছে, ওনার সঙ্গে সঙ্গে চাকরি। ঘটনাটা ঘটছে ওই টাইমে উনি মিটিং করতেছিলেন, ভাষণ দিচ্ছিলেন, বা প্রেসের সঙ্গে বসছেন, কিন্তু প্রেসের অনেক মাইক টাইক ওনার সামনে। ওই টাইমে টেলিফোনটা আসছে, আর ওই টেলিফোনে উনি চাকরিটা খেয়ে ফেলছে। ব্যাপারটা অনেকটা সিনেম্যাটিক, বুঝছেন, অনেকটা সিনেম্যাটিক। হ্যাঁ, দরকার আছে সোশ্যাল মিডিয়া এগুলো জানাবার দরকার আছে। বর্তমান সরকার কি কি কাজ করে এটা আমরা আসলে জানি না, কারণ ওনারা না সোশ্যাল মিডিয়ার সাথে যোগাযোগটা কম রাখে। কয়েকজন আছে ওনারা কয়েকটা স্ট্যাটাস দেয়, কিন্তু মূল সরকারের ভিতর থেকে কি কি কাজ হইলো গত 7 মাসে ওনারা প্রেসের সামনে বলতে অভ্যস্ত না, বা ইচ্ছা করে বলতে চায় না, কাজটা কইরা দেখাইতে চায়। এটাই আমার মনে হয়। যেমন যদি বলেন যে এই 7 মাসে কি করলো, আমি ভাই বলবো 7 মাসে একটা কাজ করছে। এই যে যারা রক্ত দিছে, যাদের রক্তের উপরে দাঁড়ায়া নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতেছি, তাদের একটা জায়গা করে দিছে। হ্যাঁ, তারা জায়গা করে দিছে, নাহলে তারা ছন্ন ছাড়া হয়ে যেত ভাই। হ্যাঁ, নির্বাচনের পরে কেউ তাদের খোঁজ রাখতো না, ছন্ন ছাড়া জীবন, সর্বহারা জীবন হয়ে যেত, কে কোথায় থাকতো কেউ জানতো না। বরঞ্চ ওদের বিরুদ্ধে অনেক রকম মামলা টামলা হয়ে যেতে পারতো। হ্যাঁ, মামলা টামলা, ঘরেও থাকতে পারতো না, বিচারের অধীনে নিয়ে আসতে পারে কেউ কেউ। এরকম লোক তো আছে এই দেশে, আপনারা বুঝা নিয়েন, সব আর এখন ভাঙ্গা বলার দরকার নাই। সো ওদের একটা জায়গা করে দিতে পারছে গত 7 মাসে, এটাই বড় সংস্কার। কারণ যাদের কারণে এই যে মুক্ত বাংলাদেশ যেটা আমরা বলতেছি, বা নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ যারা আইনা দিছে তাদের একটা জায়গা করে দিছে, তাদের একটা পরিচয় আছে, আইডেন্টিটি আছে। তাদেরকে আমরা এখন চিনি জাতীয় নাগরিক পার্টি হিসাবে, এনসিপি। হ্যাঁ, এনসিপি। এই জায়গাটা তো হয়েছে না, এটা তো একমত হইতে হবে, কিন্তু এই জায়গাটা কইরা দেওয়াতে একটা ব্যাপার চলে আসছে সামনে। সরকার একটা দল গঠন করছে, সরকারের ছত্র ছায়ায় হয়েছে। এটা এখন ওপেন সিক্রেট, যে যেভাবেই বিচার করেন না কেন কোন রকম ভুল ধরতে পারবেন না। ইউনূস স্যার অনেক আগেই বলছে, যারা রক্ত দিছে, যারা জীবন দিছে, তারা যদি কোনো স্বপ্ন দেখে, সেই স্বপ্নের সাথে আমি আছি। এই ইঙ্গিত তো ভাই আগেই দিছে। বলছেন একটা জায়গায় ইন্টারভিউতে সরাসরি বলছে যে, আমাকে প্রশ্ন করছে আমরা কি একটা দল করতে পারি, আমরা কি কিছু করতে পারি, আমরা কি পারবো? তখন বলছে, কেন পারবা না, তোমরাই তো আগামী বাংলাদেশ, তোমরাই তো পারবা। সাহস দিছে, সব কিছু দিছে। মনে করেন ডক্টর ইউনূস স্যারের যা কিছু আছে সব তাদের দিয়ে দিছে। অসুবিধা আছে, তাদের একটা জায়গা হলো ভাই। আপনারা কেউ ভুল কথা বলবেন না ভাই, একটুখানি উপরের দিকে তাকাবেন আর নিজেকে জিজ্ঞাসা করবেন, আজকে যে এত বেশি কথা বলতেছি কার কারণে? এই ছাত্রদের কারণে। আজকে যে বিএনপি এই যে নির্বাচন চাচ্ছে, নির্বাচনের স্বপ্ন দেখতেছে এবং নির্বাচন নিয়েই ছাড়বে, কার জন্য? এই ছাত্রদের জন্য। এই ছাত্র জনতাই তো ভাই রক্ত দিছে না ভাই? এদের কারণেই তো। এদেরকে ফেলে দেওয়া যাবে? ফেলে দেওয়া যাবে না। হ্যাঁ, ফেলা দিতে পারে একজন, সেটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের শত্রু তো তারা, তাই না? আওয়ামী লীগের শত্রু। আর আপনারা যদি কেউ এখন যায় আওয়ামী লীগের সাথে হাত মিলান, তার মানে আমরা ধরে নিব আপনি জুলাই আগস্টের শত্রু। সোজা অঙ্ক ভাই, আপনি জুলাই আগস্টের শত্রু। কারণ জুলাই আগস্টে ওই আওয়ামী লীগকে সরাইবার জন্যই তো এই যুদ্ধ। 15-16 বছর তো আপনাদের উপরে চরম জুলুম হয়েছে। প্রধানমন্ত্রীকে ঘর থেকে বাইরে হতে দেয় নাই, বালুর ট্র্যাক সামনে রেখে দিছে। কিন্তু দেখেন, দেশে এত মানুষ আমরা শুধু
আফসোস করছি, মনে মনে অন্যায় প্রতিবাদ করছি, একটা স্ট্যাটাস দেওয়ার সাহস ছিল না কারো। আর ওইখানে তো যাওয়া দূরের কথা, আমরা কিন্তু পারি নাই। উনি অসুস্থ ছিলেন, অসুস্থ, ওনার চিকিৎসার দরকার। ওনার চিকিৎসার জন্য ওনাকে কি জেল থেকে বাইর করতে পারছে বিএনপি? বাইর করতে পারছেন ভাই? আপনারা বাইর করতে পারেন নাই। মানবিক দিক থেকেও পারেন নাই, আইনের দিক থেকেও পারেন নাই, কোনো অ্যাঙ্গেলই পারেন নাই। বরঞ্চ আপনাদেরকে নিয়ে টিটকারি মারতো শেখ হাসিনা, বিভিন্ন মিটিং এ বসে টিটকারি মারতো। কিসের অসুখ, ওই যে লিভার পচে কেন, কি খাইলে লিভার পচে, কার কোলে বসে ছিল ৭১, এইসব বাজে ইঙ্গিত করতো তো ভাই, বাজে ইঙ্গিত করতো। ওদের নেতারা, বড় বড় নেতারা আপনাদের নেতাদের মা বোন নিয়ে বাজে বাজে কথা বলতো ওপেনলি। উপরালা সেটার বিচারও দেখাইছে আমাদেরকে, সব বিচার দেখাইছে। কিন্তু এখন একটু সবুর ধরতে হবে, হ্যাঁ একটু সবুর ধরতে হবে। দেশের আইন শৃঙ্খলা ভালো করতে হবে। আর আইন শৃঙ্খলা ভালো করার জন্য বিএনপিকে সবচেয়ে আগে আসতে হবে। কেন এই কথাটা বললাম? বিএনপি অনেকে মাইন্ড করবে, মাইন্ড করার কিছু নাই। কথাটা আমার না ভাই, কথাটা স্বরাষ্ট্র উপদেষ্টা উনি নিজে বলছেন, নিজের মুখে বলছেন। আমি শুনাই দেবো উনি আপনাদেরকে। হ্যাঁ, যে আইন শৃঙ্খলা অবনতি করতেছে তারাই, যারা ভবিষ্যতে স্বপ্ন দেখতেছে ক্ষমতায় যাওয়ার, তারা কারো কোনো কথা শুনতেছে না। তারা পুলিশের উপরে প্রভাব বিস্তার করতেছে। আর পুলিশও দেখতেছে আর এরাই তো আছে ৬-৭ মাস আমাকে এদের সাপোর্ট নিয়ে এদের শত্রু হবো নাকি, এরা তো ভাই ক্ষমতায় আইসা ওই আগের মতোই চালাবে। আপনি জানেন কুষ্টিয়ায় একটা নেতাও না ভাই, নেতার ভাই হুমকি দিয়া বলতেছে আমার হুকুম ছাড়া কোন আওয়ামী লীগের এবং বিএনপির কোন নেতাকে যদি গ্রেফতার করা হয় থানা ঘেরাও করব, থানা ঘেরাও করব। চিন্তা করতে পারেন কত বড় কথা, কত বড় কথা কইছে। আমি স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা ওনাকে গ্রেফতার করেন। উনি অনেক বড় হুমকি দিছে, অনেক বড় হুমকি দিছে। ওনার হুকুম ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না। বাপ রে বাপ, কত বড় নেতা, নেতার ভাই যদি এই অবস্থা হয়, মূল নেতা কি কথা বলতে পারে? এদেরকে শুধু বহিষ্কার করলেই হবে? বহিষ্কার করতে করতে এমন একটা দল হয়ে গেছে, ওরা নিজের একটা দল বাই করতে পারবে তো। হ্যাঁ, বিরাট দল হয়ে গেছে তো, বহু বহিষ্কার হয়েছে, 200-300 বহিষ্কার হয়েছে। লাভটা কি? কোনো তো লাভ নাই। তাকে আইনের আওতায় আনতে হবে, না হলে কি হবে জানেন? এরকম হুমকি সবাই দিবে। আর এরকম হুমকি দিতে দিতে পুলিশের ইমেজ এমনি তো ভাই খারাপ, আরো খারাপ হয়ে যাবে। আর এইভাবে যদি সবাই বলতে থাকে ভাই, পুলিশের ইমেজটা কি দাঁড়ায়? আপনি চিন্তা করছেন? পুলিশ ছাড়া একটা দেশ চলতে পারে ভাই? র্যাব, আর্মি এগুলো পরের ব্যাপার, পুলিশ হলো আগে। পুলিশ ছাড়া একটা দেশ চলতে পারে না ভাই। পুলিশকে সবাই সহযোগিতা করেন। পুলিশকে যদি কেউ হুমকি দিবেন তাকে আইনের আওতায় আনেন। আবার পুলিশও যদি কোনো অন্যায় কাজ করে সেটারও বিচার দেন, কেউ যেন ছাড় না পায়। আইনের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। আইন ছাড়া একটা দেশ সুন্দর হইতে পারে না। আর এই আইনের যে বর্তমান অবস্থা, এই অবস্থা ভাই আপনি যদি জাতীয় নির্বাচনও দেন না কেন ভাই, মারামারি কেউ থামাইতে পারবেন না, কেউ থামাইতে পারবেন না। তারেক জিয়া কতবার বলছে, সাবধান করছে, কেউ থামছে? কেউ থামে না। স্বরাষ্ট্রমন্ত্রী রাত ৩টার সময় ডাইকা নিয়ে সাবধান করছে, কেউ থামতেছে, কেউ থামতেছে না। সত্যি কথা, এখন যে আইনের যে অবস্থা ভাই, এই অবস্থায় যদি আপনি স্থানীয় নির্বাচন কেন, যদি বিএনপির কথা মতো জাতীয় নির্বাচনও দিয়া দেন, কেউ সামাল দিতে পারবে না, কেউ না ভাই। বর্তমান যে অবস্থা যাচ্ছে, পুলিশ তার ঠিক জায়গা মতো সম্মানজনক ভাবে যদি ফিরে না আসে, র্যাব নতুন নামে আসুক, যে নামে আসুক, আমাদের তো বিশেষ সম্মানীয় ফোর্স তো আছেই। আর আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকের চাঞ্চল্যকর দাবি, ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একদল অপারেটিভ। 27 ফেব্রুয়ারি সাংবাদিক জুলকারনাইন সায়ের নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন, সম্প্রতি রয়ের আরেকটা দল বাংলাদেশে প্রবেশ করেছে। অভিযোগ রয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্রের সাথে জড়িত ভারতের এই গোয়েন্দা সংস্থাটি। বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর ইস্যুতে অনেক বিশ্লেষকই রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পান। নির্বাচনের আগে বাংলাদেশে রয়ের একদল অপারেটিভের প্রবেশ কোন ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে? গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া, সীমান্ত ইস্যু সহ নানা ঘটনায় বিপরীত মেরুতে ভারত বাংলাদেশ। গেল সপ্তাহে ভারতের সেনাপ্রধান অভিযোগ করেছেন বাংলাদেশে চিকেন নেক ঘুরে গেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI। এর ঠিক পরপরই আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকের রয়ের বাংলাদেশে অনুপ্রবেশের তথ্য তৈরি করবে কি নতুন অস্থিরতা? শুধু এবার না, এর আগে 24 জানুয়ারি 2025 সাংবাদিক জুলকারনাইন সায়ের এক পোস্টে দাবি করেছিলেন ভারতীয় হাই কমিশনের ব্যবস্থাপনায় 2024 সালের 6 নভেম্বর রয়ের 2 শীর্ষ কর্মকর্তা অশোক কুমার সিনহা ও কঞ্জক দাসী খাম্পা ঢাকায় এসেছিলেন। তাদের সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা NSI ও DGFI এর সঙ্গে পূর্বের সম্পর্ক পুনঃস্থাপন করা। সায়ের দাবি অনুযায়ী ওই সফরে রয়ের কর্মকর্তারা আশানুরূপ সাড়া না পেয়ে হতাশ হন এবং বাংলাদেশে তাদের গোপন নেটওয়ার্ক নিষ্ক্রিয় করার পরামর্শ পান। হাসিনা সরকারের আমলে বাংলাদেশে রয়ের নানা অপারেশন নিয়ে রয়েছে নানা অভিযোগ। শেখ হাসিনার পতনের পর ভারতীয় গোয়েন্দা সংস্থা ইসকন সহ নানা ইস্যুতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে, এমন অভিযোগ করেছে ছাত্র সমন্বয়করা। এসব অভিযোগ শুধু কথার কথা নয়, হাসিনা সরকারের সময় বাংলাদেশে যে রয়ের কার্যক্রম বেশ শক্তভাবে ছিল তা রয়ের অনেক অপারেটিভ নিজেরাই স্বীকার করেছেন।
ভারতীয় গণমাধ্যমেও এমন কিছু সাক্ষাৎকার ভাইরাল হয়েছে যেখানে র এজেন্টরা নিজ মুখে অপারেশনের কথা বলেছেন। রয়ের সাবেক ফিল্ড বস অমর ভূষণের নিজের লেখা ও সাক্ষাৎকারেও এমন ইঙ্গিত পাওয়া যায়। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন। কি জানলেন বুঝলেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে এবং সমস্ত বিশ্লেষকের বিশ্লেষণ শোনার পরে। অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটা শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। ভিডিওর শেষ মুহূর্তে একটা কথা বলে যেতে চাই, ডাকাতের দল, চোরের দল, ধর্ষণকারীর দল, রমজান মাস চলে আসছে, হিসাব তো একদিন আল্লাহর কাছে দিতে হবে। দেশের গতির জন্য, দেশের ক্ষমতা পাওয়ার জন্য যা কিছু করতেছো হিসাব আল্লাহর কাছে একদিন দিতে হবে। তবে চিন্তা ভাবনা করে হিসাব দিও, আর চিন্তা ভাবনা করে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করিও, ঠিক আছে? হিসাব কিন্তু একদিন আল্লাহর কাছে দিতে হবে। রমজান মাসে আল্লাহ তাআলা, আর কিছু বললাম না, রমজান মাসে বোঝেন নাই, একটু ভাবে চিন্তে দেশের মধ্যে পরিস্থিতি খারাপ করার চিন্তা করেন। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।